আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি আজকের আইসিটি লাইভ ক্লাসে। তো তোমরা সবাই একটু ক্লাসটাকে নিজেদের প্রোফাইলে এবং গ্রুপগুলোতে শেয়ার করে দিবা, আর বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা যেন সবাই ক্লাসটাতে চলে আসে, আর সবাই চলে আসলে আমরা পড়ানো শুরু করব। তোমা ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমি নিজেও শেয়ার করে দিতেছি। ক্লাসটা একটু শেয়ার করে দাও। উর্মি ওয়ালাইকুম আসসালাম। একটু গ্রুপগুলোতে শেয়ার করে দাও, আর বন্ধুদেরকে মেনশন দাও। ওকে, অনেকেই চলে আসছো, ধন্যবাদ সবাইকে। লিমন মজুমদার, তমা, মাভিয়া, উর্মি, ফাহমিদা আক্তার ওয়ালাইকুম আসসালাম, সায়রা জাহান, সেজুতি, এশা। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা ভালো আছো? আচ্ছা, সবাই সবাই একটু জয়েন করো, জয়েন করো। হ্যাঁ, লিমন এইচএসসি 27 এবং 26 যারা আছে সবাই দেখতে পারবে। একদম আমরা বেসিক থেকে পড়াচ্ছি, এবং আমাদের দুইটা ক্লাস হয়েছে। আজকে একটা নতুন ক্লাস, আজকে পড়াবো সংখ্যা পদ্ধতির রূপান্তর। আচ্ছা, তাহলে আমরা শুরু করব। হ্যাঁ, কাব্যমন্ডল কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে? বোর্ড ক্লিয়ার আছে? আর কথাবার্তা কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাও। বোর্ড ক্লিয়ার কিনা আর কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এটা জানালে আমরা শুরু করব। সেজুতি আলহামদুলিল্লাহ ভালো আছি। শেয়ার ডান। ওকে, শেয়ার ডান দেখতে চাই। আর জানাও ভয়েস এবং ভিডিও ঠিকঠাক আছে কিনা। সাইমা ওয়ালাইকুম আসসালাম। ভয়েস ঠিকঠাক আছে কিনা। কাজী শাহপরান, এই যে দুইটা ছেলে তিনটা ছেলে। আচ্ছা, তাইবা তোমা, জি ভাইয়া সব ক্লিয়ার আছে। ওকে, সব ক্লিয়ার থাকলে আমরা শুরু করব। আচ্ছা, আবু সায়েদ, কাব্যমন্ডল ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করব। ওকে, তাহলে দেখো, আমরা পড়তেছিলাম আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। এখান থেকে আমরা অলরেডি দুইটা ক্লাস করছি, যেই ক্লাসগুলোতে আমরা দেখছি যে বেসিক যে কিছু আলোচনা ছিল, সংজ্ঞা ছিল, ওইগুলো দেখছি। এরপর আমরা কিভাবে সংখ্যাগুলো লিখতে পারি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, ওইগুলা দেখলাম। এখন আমরা পড়বো সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে রূপান্তর। আমি তোমাদেরকে গতদিন রূপান্তরের একটা রুলস পড়াইছিলাম, যদিও আজকে আমরা ওই রুলসটা থেকে শুরু করব। তাহলে রূপান্তরের আমি বলছিলাম তিনটা রুলস পড়াবো। এর মধ্যে প্রথম রুলসটা ছিল বক্স রুলস, পরেরটা ছিল বাইনারি থেকে অক্টাল, এবং অক্টাল থেকে বাইনারি, এবং সর্বশেষ ছিল বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো আজকে আমরা বক্স রুলস থেকে শুরু করবো, মানে আমাদের একদম রূপান্তরের প্রথম ক্লাস বলা চলে এটা। আজকের এই ক্লাস থেকে রূপান্তর শুরু। তাহলে দেখো, আমরা যদি বক্স রুলসটা একবার দেখাই, যে এই পাশে একটা বক্স ছিল আর ওই পাশে আরো একটা বক্স ছিল। এই পাশের বক্সে ছিল ডেসিমেল, ডেসিমেল, আর এই পাশে বক্সে ছিল বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, যেটা 16 বেজ। এবং আমরা আরো একটা লিখছিলাম, এটা জাস্ট লিখে রাখো যে কাল্পনিক। এই কথাটা শুধু লিখে রাখো, এটা তোমার এখনই বুঝতে হবে না। কাল্পনিক দিয়ে এখানে একটা এন দিয়ে রাখো। আচ্ছা, এটা আমরা বুঝছিলাম। এরপরে দেখো, আমরা এই রুলসটা এরকম ভাবে পড়ছিলাম যে যখন আমরা সামনের দিকে যাব
তখন আমরা বলছিলাম যে পূর্ণাংশ থাকলে বেজ দ্বারা ভাগ করতে হয়। আর যদি দশমিক অংশ থাকে সেক্ষেত্রে আমরা বেজ দ্বারা গুণ করব। এইখানে আমরা একটা নোট লিখছিলাম বা সতর্কতা লিখছিলাম যে 10-এর কোনো কাজ নাই, 10-এর কোনো কাজ নেই। অর্থাৎ এই রুলসটা হচ্ছে আমাদের বক্স রুলস। এই রুলসটার নাম কি আমাদের? বক্স রুলস। দেখো বক্স রুলসের যে পার্টগুলো ছিল, যে দুইটা বক্স, এই পাশে ডেসিমেল আর ওই পাশে হচ্ছে আমাদের নতুন পড়া। দেখো এই ডেসিমেল হচ্ছে আমাদের ছোটবেলার পড়া। এই ডেসিমেল আমরা কখন পড়ছি? ছোটবেলায়, একদম প্লে নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা এটা পড়ে আসছি। এখন আমরা পড়বো এই নতুন করে পাইলাম সংখ্যা পদ্ধতি আরেকটা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এটা নিয়ে আপাতত কথা না, এটা পরে কথা বলবো। তাহলে দেখো আমরা ডেসিমেল থেকে যখন এই যে কোনো বেজে যাব, অর্থাৎ 10 বেজ থেকে যখন আমরা 2 বেজ, 8 বেজ বা 16 বেজে যাব, তখন আমরা পূর্ণ সংখ্যা থাকলে বেজ দ্বারা ভাগ আর দশমিক সংখ্যা থাকলে বেজ দ্বারা গুণ। অনেকে এটা নিয়ে প্রশ্ন করবে যে পূর্ণ সংখ্যাটা কি আর দশমিক সংখ্যাটা কি। দেখো এটা যদি আমি একটু দেখাই আর একটা স্লাইড নিয়ে, যেমন আমি একটা সংখ্যা লিখলাম 597.35, 597.35। এইখানে দেখো দুইটা অংশ আমরা পাই। একটা হচ্ছে দশমিকের বাম পাশের অংশ, এই দশমিকের বাম পাশের অংশটাকে বলা হয় পূর্ণাংশ। দশমিকের বাম পাশের অংশটাকে কি বলে? পূর্ণাংশ। আর দশমিক সাইনটাকে বলে রেডিক্স পয়েন্ট। দশমিকটাকে কি বলে? রেডিক্স পয়েন্ট। দশমিক সাইনটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আর দশমিকের বাম পাশে যে অংশটা থাকে এটাকে বলা হয় ভগ্নাংশ। এটাকে কি বলা হয়? ভগ্নাংশ। অর্থাৎ এটাকে ইংরেজিতে বলে ইন্টিজার আর এটাকে বলা হয় ইংরেজিতে ফ্র্যাকশন। ইন্টিজার আর হচ্ছে ফ্র্যাকশন। তাহলে আমরা পূর্ণাংশের ক্ষেত্রে কি করব? দেখো প্রিভিয়াস স্লাইডে চলে যাই। এই যে পূর্ণাংশ থাকলে আমরা বেজ দ্বারা ভাগ করব। আর যদি যে দশমিক অংশ বা এটাকে তুমি লিখতে পারো ভগ্নাংশের অংশ, ভগ্নাংশ থাকলে আমরা কি করব? বেজ দ্বারা গুণ করব। ভগ্নাংশ থাকলে বেজ দ্বারা গুণ করব। আচ্ছা, এইটুকু বুঝছো কিনা বলো তো? এটা বুঝতে পারছো কিনা বলো তো? হ্যাঁ, ভগ্নাংশ বা দশমিক অংশ। কাব্যমন্ডল, লুবনা, তোমরা বুঝছো কিনা বলো? দেখো এই পড়াগুলা খুবই ইজি, বুঝছো? এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার 3 মার্ক এখান থেকে কমন আসবেই আসবে। এটা একবারে গ্যারান্টি, তোমার 3 মার্ক আসবে এখান থেকে। 3 মার্ক তোমার কেউ কাটতে পারবে না। কাব্যমন্ডল বুঝতে পারছি। আচ্ছা সবাই একটু জানাও বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারি তাইলে আমরা প্র্যাকটিসে চলে যাব। যদি বুঝতে পারি তাইলে আমরা প্র্যাকটিসে চলে যাব। তাহলে এই রুলসটাকে, জি ভাইয়া বুঝছি, হ্যাঁ বুঝছি, ওকে। আচ্ছা এই রুলসটাকে আমরা যদি ফরমালি বলতে চাই, ফরমালি নাম দিতে পারি যে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। মানে আমরা যদি ফরমাল কথাবার্তা বলি, বইয়ের কথাবার্তা বলি, তাহলে বলতে হবে ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল। মানে এই কথাগুলো অনেক কঠিন হয়ে যায়। এই ক্ষেত্রে আমি এটার নাম দিলাম কি? বক্স রুলস। যে বক্স রুলস কখন অ্যাপ্লাই হবে? যখন 10 বেজ থেকে যে কোনো বেজে যাব, অথবা যে কোনো বেজ থেকে 10 বেজে আসবো, অথবা যে কোনো বেজ থেকে 10 বেজে আসবো, বা 10 বেজ থেকে যে কোনো বেজে যাব। এক্ষেত্রে দেখো যে কোনো এক পাশে আমার 10 আছে, হয় বাম পাশে 10 আছে অথবা ডান পাশে 10 আছে। আমি এই পাশটারে বললাম পিছনের অংশ, এই পাশটাকে বললাম সামনের অংশ। অর্থাৎ এই দিক থেকে যখন আমরা এইদিকে যাব, 10 থেকে যখন আমরা নতুন কোনো বেজে যাব, তখন আমি এটাকে বলবো সামনের দিকে যাচ্ছি। তাহলে এইদিকে যাওয়াটাকে আমি কি বলতেছি? সামনের দিকে যাওয়া। এদিকে যাওয়াটাকে কি বলতেছি? সামনের দিকে যাওয়া। তাহলে বক্সে সামনের দিকে গেলে কি করতে হয়? পূর্ণাংশ থাকলে বেজ দ্বারা ভাগ, দশমিক অংশ থাকলে বেজ দ্বারা গুণ। লেটস প্র্যাকটিস। দেখো আমরা প্র্যাকটিসে যদি চলে যাই, প্রথমে একটা রূপান্তর আছে যে, আচ্ছা এটা কি ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু দেখি তো। 63 লেখাটাকে একটু ক্লিয়ার দেখা যায় কিনা একটু দেখি। স্যার আবার বুঝিয়ে দেন। উর্মি একটা প্র্যাকটিস করলেই বুঝে যাবে। হ্যাঁ একটা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে।
দেখো 63 এটা হচ্ছে 10 বেইজে আছে, এটাকে বলছে 2 বেইজে নিতে। কোন বেইজে নিতে? 2 বেইজ। তাহলে দেখো তো, যে কোনো এক পাশে 10 আছে, যে কোনো এক পাশে আমার 10 আছে, আর যে কোনো এক পাশে 10 থাকলে আমরা এখানে কোন রুলস অ্যাপ্লাই করব? অবশ্যই বক্স রুলস অ্যাপ্লাই করব। কোন রুলস? বক্স রুলস। এখন দেখো বক্স রুলসটা আমার কেমন ছিল, যে এই পাশে ছিল 10, এই পাশে ছিল 10, আর এই পাশে ছিল 2, 8, 16। তখন আমরা এই পাশ থেকে যখন এই পাশে যাইতাম, তখন পূর্ণাংশের ক্ষেত্রে বেজ দ্বারা কি করতাম? ভাগ করতাম। বেজ দ্বারা ভাগ। আর একটা স্পেশাল নোট ছিল যে 10-এর কোনো কাজ নাই, 10-এর কোনো কাজ নাই। তাহলে দেখো এখানে আমার বক্স রুলসে 10 থেকে যখন আমরা 2-এ যাচ্ছি, যে 10 থেকে 2-এ যাচ্ছি, তাহলে আমার এটা সামনের দিকে যাওয়া। সামনের দিকে গেলে পূর্ণাংশ থাকলে বেজ দ্বারা ভাগ। এখন বেজ তো এখানে দুইটা, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 2। এখন 10 আর 2 এর মধ্যে কোনটা দিয়ে ভাগ করব? এই যে 63 সংখ্যাটা আছে, এই 63 সংখ্যাটাকে আমি ভাগ করব। এখন 10 দিয়ে ভাগ করব নাকি 2 দিয়ে ভাগ করব? সাজিদুল অপু, সুমাইয়া কি ক্লিয়ার? আচ্ছা একটু জানাও এটা ক্লিয়ার কিনা। হ্যাঁ 2 দিয়ে ভাগ করবো সাইমা, থ্যাংক ইউ। 2 দিয়ে ভাগ করবো, কারণ কি 10-এর কোনো কাজ নাই, এই 10-এর কোনো কাজ নাই। কোনো সময় এই অধ্যায়ে 10 দিয়ে কোনো কাজ হবে না, 10 সবসময় বাদ, 10 সবসময় বাদের কাতারে থাকবে। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। দেখো ভাগটা কিভাবে করবা, দেখো এটাকে 2 দিয়ে ভাগ। তাহলে 63-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়? এই 31 দ্বিগুণে 62 হয়। 31 দ্বিগুণে কত হয়? 62। তাহলে 63 আছে আমার, হইলো 62, হাতে আছে কত? 1, বা ভাগশেষ আছে কত? 1। এই ভাগশেষটাকে আমি এভাবে টান দিয়ে লিখবো যে ভাগশেষ 1। ভাগশেষটা সবসময় আমার এভাবে টান দিয়ে লিখতে হবে। এই যে দেখো আবারও 31-কে আমরা 2 দিয়ে ভাগ করব। 31-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা জানি 15 দ্বিগুণে 30, তাহলে এখানে হবে 15, 15 দ্বিগুণে হয় 30, কিন্তু আমার আছে এখানে কত? 31। তাহলে এখানে ভাগশেষ কত থাকে? 1। তাহলে ভাগশেষ থাকে এখানেও 1। ভাগশেষগুলা কাউন্ট করতে হবে, আমার ভাগশেষটা ইম্পর্টেন্ট। এরপরে দেখো আবারও 2 দিয়ে ভাগ করলে 15-রে 2 দিয়ে ভাগ যায় না, কিন্তু 7 দ্বিগুণে 14, 7 দ্বিগুণে এই যে ভাগফল এখানে 7, 7 দ্বিগুণে কত হয়? 14, কিন্তু আমার এই সংখ্যাটা কত? 15। তাহলে ভাগশেষ কত থাকলো? 1। তাহলে ভাগশেষ থাকে 1। তাহলে ভাগশেষ থাকলো কত? 1। আবারও দেখো এই 7-রেও 2 দিয়ে ভাগ করবা। 7-রে যদি ভাগ করি তাহলে 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6, কিন্তু আমার সংখ্যাটা কত হয়? সংখ্যাটা ছিল 7। তাহলে 7-এর 6 গেলে 1, তাহলে হাতে থাকে 1, বা ভাগশেষ থাকে 1। আবারও এটা 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে 3-এর মধ্যে 2 ভাগ যায় না, কিন্তু 2 একে 2, 2 একে 2, 2 হইলে ভাগশেষ কত থাকে? 1। এই যে 3 ছিল আমার, ভাগফল হইলো 2, তাহলে 3-এর থেকে গেলে 2 গেলে 1। এই 1-রে আবার 2 দিয়ে ভাগ করবা। এখন দেখো এই 2 দ্বারা কি 1-রে ভাগ করা যায়? 2-এর থেকে 1 ছোট। দেখো এই 2 দ্বারা কি তুমি 1-রে ভাগ করতে পারবা? করা যায় না, সেই তো এটা 0 যাবে। কতবার যাবে? 0 বার। তাহলে 2 0 0, হাতে ভাগশেষ থাকে 1। তাহলে এটা 0 বার, ভাগশেষ থাকে 1। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত না এখানে 0 আসে ততক্ষণ পর্যন্ত এভাবে ভাগ করতে থাকবে। দেখো আমাদের 0 আসছে, তার মানে অঙ্ক শেষ। যখন 0 আসবে তখনই আমাদের অঙ্কটা কি হবে? শেষ হবে। এখন খেয়াল করো, আমরা একটু আগের স্লাইডে ফিরে যাই, আরেকটা বেসিক একটু দেখে আসি। যে এইখানে আমি আরেকটা সংখ্যা লিখলাম, যে ধরো আমি 597 শুধু লিখলাম। এখানে দেখো 7 হচ্ছে এককের ঘরে, 9 হচ্ছে দশকের ঘরে, 5 হচ্ছে শতকের ঘরে। সেই তো এককের ঘরে যেহেতু 7-এর মান এখানে 7, 9 যেহেতু দশকের ঘরে সেহেতু এটা 90, 5 যেহেতু শতকের ঘরে সেহেতু এটা 500। এই যে সবগুলো যোগ করলে কত হয়? 597। অর্থাৎ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল কে? দেখো
5 সংখ্যাটার মান সবচেয়ে বেশি হয়েছে, অর্থাৎ বাম পাশে যে সংখ্যাটা থাকবে এটাকে বলবো আমি গুরুত্বপূর্ণ, এটাকে কি বলবো? গুরুত্বপূর্ণ। আর এই ডান পাশে যেটা থাকবে এটা কম গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ। কেননা দেখো এটার মান 7 আর এটার মান 500, তাহলে 7 বেশি না 500 বেশি? 7-এর গুরুত্ব বেশি না 500-এর গুরুত্ব বেশি? নিশ্চিতভাবে 500-এর গুরুত্ব বেশি, এই জন্য এই 5-এর গুরুত্ব বেশি। এই যে 597 লিখলাম, এখানে যেহেতু 5-এর গুরুত্ব বেশি সেহেতু এই 5-কে বলবো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। মানে সবচেয়ে সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, মোস্ট মানে অধিক, তাহলে অধিক গুরুত্বপূর্ণ ডিজিট বা অঙ্ক। আর 7-কে তাহলে কি বলবো? দেখো তাহলে 7-কে কি বলবো? 7-কে বলবো LEAST, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এই যে আমরা পড়ছি না লিস্ট শব্দটা নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে লিস্ট দ্বারা কি বোঝায়? কম গুরুত্বপূর্ণ ডিজিট। তাহলে 7 হচ্ছে কম গুরুত্বপূর্ণ ডিজিট। হ্যাঁ, স্মরণ চলে আসছে, লেট হয়েছে, শেয়ার ডান, ওকে। আচ্ছা, ক্লাসটা মনোযোগ দিয়ে বুঝবা, এরপরে যদি প্রশ্ন থাকে আমি সবার প্রশ্নই শুনবো, প্রশ্ন করবা, প্রশ্ন করতেই হবে, প্রশ্ন না করলে তো তোমার ক্লাস ক্লিয়ার হবে না। প্রশ্ন করবা, প্রশ্ন নিয়ে কোনো আপত্তি নেই। আশা করি এটা বুঝছো। এখন আসো আমাদের অঙ্কে চলে আসি। এই অঙ্কের ক্ষেত্রে উপরের দিকে তীর চিহ্ন দিব। কোন দিকে তীর চিহ্ন দিব? দেখো আমরা তীর চিহ্নটা দিব সবসময় কোন দিকে? উপরের দিকে। এরকম উপরের দিকে তীর চিহ্ন দিয়ে নিচে লিখবো MSD, উপরে লিখবো LSD। এই MSD মানে কি? মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর LSD মানে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখন আমরা গত ক্লাসে একটা পড়া পড়ছিলাম যে বাইনারিতে প্রত্যেকটা ডিজিটকে আদর করে বিট বলা যায়। প্রত্যেকটা ডিজিটকে এই বাইনারির ক্ষেত্রে, বাইনারিতে প্রত্যেকটা ডিজিটকে আমরা আদর করে কি বলতে পারি? প্রত্যেকটা ডিজিটকে বিট বলতে পারি। তার মানে বাইনারির ক্ষেত্রে ডিজিট সমান সমান কি? বিট। বাইনারির ক্ষেত্রে ডিজিট সমান সমান বিট। তাহলে আমরা এটাকে MSD না বলে MSB ও বলতে পারবো। MSB মানে কি হবে তাহলে? মোস্ট সিগনিফিক্যান্ট, এই ডিজিটের জায়গায় হবে শুধু বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এইটাকে LSD না বলে LSB ও বলতে পারি। LSB হইলে লিস্ট সিগনিফিক্যান্ট, এখানে শুধু হবে বিট। এখন দেখো আমরা যে উপরের দিকে তীর চিহ্ন দিলাম মানে হচ্ছে আমরা এটা নিচ থেকে সংখ্যাগুলো লিখবো, যে বাক্সেস গুলা নিচের দিক থেকে লিখবো। তাহলে দেখো নিচের দিক থেকে যদি লিখি তাহলে কয়টা আসতেছে? যে কত হইলো? এটা সবকিছু ঠিক আছে? 64। হ্যাঁ, তাহলে দেখো 31, 15, 7, 3, 1, 0, ওকে, সবকিছু ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আনসার হইলো 1, এই 1, একটা 1, দুইটা 1, তিনটা 1, চারটা 1, পাঁচটা, 6টা, 3টা, 4টা, 5টা, 6টা। এইটা হচ্ছে আমাদের উত্তর। এই অঙ্কের উত্তর হচ্ছে এই 6টা 1। বিট ও বাইট নিয়ে আমরা গত ক্লাসে বলছিলাম যে বিট এবং বাইট নিয়ে কথা হচ্ছে, আমরা এটা বলছিলাম একদিন যে বিট এবং বাইট নিয়ে কথা হচ্ছে। বিট 8 বিট সমান 1 বাইট। 8 বিট সমান 1 বাইট। 8 বিট সমান 1 বাইট। আচ্ছা,
এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা আরেকটা অঙ্ক করবা। এটা বুঝে থাকলে তোমরা আরেকটা অঙ্ক করবা। দেখো বুঝছো কিনা, কমেন্ট করো, কমেন্ট করো এটা বুঝতে পারছো কিনা। প্রীতি ঘোষ, এটা 3 নাম্বার ক্লাস, কিন্তু রূপান্তরের প্রথম ক্লাস। এই ক্লাসটা থেকে দেখলে তুমি রূপান্তর গুলা বুঝবা। স্মরণ আমরা আবার করব, কোনো টেনশন নেই, আমরা অনেক প্র্যাকটিস রাখছি। আজকের ক্লাসে শুধু আমরা প্র্যাকটিসই করব। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিসই করতে থাকবো, বারবার প্র্যাকটিস করব। আচ্ছা, এখন আসো আমরা আরেকটা পড়ি। এটাও আমরা 63 দিলাম, কিন্তু এটাকে নিব আমরা 8 বেজে। তাহলে দেখো আমাদের যে কোনো এক পাশে কোন রুলস হবে আগে বুঝতে হবে, কোন রুলসটা অ্যাপ্লাই করতে হবে এখানে। মোহাম্মদ শরণ, দেখো আমরা আরো একটা অঙ্ক করলেই তোমরা বুঝে যাবে। দেখো 63 আছে, এইবার বলছে অক্টালে নিতে। তাহলে যে কোনো এক পাশে 10 আছে, এই পাশে 10 আছে। এখন দেখো আমরা 10 থেকে কোন দিকে যাচ্ছি, সামনে যাচ্ছি নিশ্চিত ভাবে, যেহেতু সামনে যাচ্ছি। কোন দিকে? সামনে। সামনে গেলে পূর্ণাংশ থাকলে আমরা জানি পূর্ণাংশ থাকলে বেজ দ্বারা ভাগ হয়। বেজ দ্বারা কি হয়? ভাগ হয়। এটা যেহেতু পূর্ণাংশ তাহলে আমরা জাস্ট বেজ দ্বারা ভাগ করব। এখন বেজ আছে আমার হাতে দুইটা, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 8। কোন বেজ দিয়ে ভাগ করব? 10 দিয়ে না 8 দিয়ে? যেহেতু 10 এর কোনো কাজ নাই, আমরা নোট লিখছিলাম যে 10 এর কোনো কাজ নাই, সেহেতু আমরা ভাগ করব 8 দিয়ে। তাহলে আমরা 68 কে 8 দিয়ে ভাগ করব। দেখ 63, এই 63 কে 8 দিয়ে ভাগ করো। যারা আগেরটা বুঝছিল না এবার দেখো, 8 দিয়ে 63 রে ভাগ, 8 8 64 বেশি হয়ে যায়, তাহলে 7 বার দিতে হবে। 7 8 56, 7 8 কত? 56। কিন্তু আমাদের এখানে সংখ্যাটা কত? 63। তাহলে এটা বাদ দিলে কত থাকে? 7 থাকে। কত থাকে? 7। তাহলে ভাগশেষ হচ্ছে, ভাগশেষ আমাদের 7। এখন দেখো এটারে আবারও ভাগ করো, আবারও যদি 8 দিয়ে ভাগ করো, তাহলে দেখো এই 7 হচ্ছে 8 এর চেয়ে ছোট। 7 হচ্ছে 8 এর চেয়ে ছোট। ছোট সংখ্যার মধ্যে তো ভাগ যায় না, ভাগ না যাইলে সেটা হবে 0, আর এই সংখ্যাটাই ভাগশেষে থেকে যাবে। তাহলে এটা হচ্ছে 7 7। এখন বলো তীর চিহ্ন কোন দিকে দিব? তীর চিহ্ন অবশ্যই আমরা সবসময়, তীর চিহ্ন সবসময় আমরা উপরের দিকে দিব। যে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা তীর চিহ্ন দিব উপরের দিকে, পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে তীর চিহ্ন দিব উপরের দিকে। পূর্ণাংশের ক্ষেত্রে তীর চিহ্ন দিতে হবে উপরের দিকে। আচ্ছা, তাহলে এখানে এটা 7 থাকবে, তীর চিহ্ন দিতে হবে উপরের দিকে। এবং কি কি লিখতে হবে? এখানে লিখতে হবে MSD, এখানে লিখতে হবে LSD। এবার কিন্তু আর MSB LSB লিখতে পারবো না, কারণ অক্টালের ক্ষেত্রে এটাকে আর বিট বলে না, অক্টালের ক্ষেত্রে এটাকে ডিজিটেই বলে। তাহলে আমাদের আনসার হবে কত? এই যে 7 7 7। তাহলে আনসার হলো 7 7। এটা কোন বেজে? অক্টাল বেজে। এটাই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের কাঙ্ক্ষিত অ্যান্সার। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? 2 না সাইমা, 2 কেন? 77 বেজে 2 লেখছো কেন তোমরা? 77 ঠিকই লেখছো, কিন্তু এখানে 2 লেখছো কেন? এটা কি 2 বেজে না 8 বেজে? এখানে 8 লিখতে হবে, এখানে 8 লিখতে হবে। হ্যাঁ, লিমন মজুমদার, গুড। ইন্নি বুঝি নাই কি বলছো? জি ভাইয়া বুঝছি, হ্যাঁ, কারণ এটা অক্টালে নিতে বলছিল। এই সংখ্যাটা কি? অক্টালে। অর্থাৎ তোমার ডেসিমেলে 63 যে কথা, ডেসিমেলে 63 যে কথা, অক্টালে 77 একই কথা। ডেসিমেলে, ডেসিমেলে 63 যে কথা, অক্টালে 77 একই কথা। বুঝবো না কেন ভাইয়া? হ্যাঁ, আচ্ছা সরি ভাইয়া সাইমা। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝছো? এটা যদি বুঝো তাহলে পরেরটা করো। এই যে এইবার বলছি এই 63 কেই তোমাকে বলছি হেক্সাডেসিমেলে নিতে। 63 কে কততে নিবা?
হেক্সাডেসিমেল। কোন রুলস অ্যাপ্লাই হবে? দেখো এই পাশে 10 আছে, যে কোনো এক পাশে 10 থাকলেই সেটা আমাদের বক্স রুলস, যে কোনো এক পাশে 10 থাকলেই সেটা বক্স রুলস। এখন দেখো বক্সের সামনের দিকে যাওয়া না পিছনের দিকে যাওয়া? এটা সামনের দিকে যাওয়া। এটা কোন দিকে যাওয়া? সামনের দিকে যাওয়া। আর সামনের দিকে গেলে পূর্ণাংশের ক্ষেত্রে বেস দ্বারা ভাগ, বেস দ্বারা কি করতে হয়? ভাগ। তাহলে 63 ক্ষেত্রে তুমি বেস দ্বারা ভাগ করো। কত দিয়ে ভাগ করবা? 10 দিয়ে না 16 দিয়ে? বলছিলাম 10-এর কোনো কাজ নাই, তাহলে ভাগ করতে হবে 16 দিয়ে। তাহলে 63-কে 16 দিয়ে ভাগ করো। 63 ভাগ 16, 4 ষোলং 64, তাহলে বেশি হয়ে যায়। 3 ষোলং 48, তাহলে 3 বার দিতে হবে। তাহলে 3 ষোলং হয় 48, 3 ষোলং কত হয়? 48। সংখ্যাটা কত আমাদের? 63। তাহলে বিয়োগ করলে কত? 13 তো 8 গেলে গাম 5 1, তাহলে 15 হয়। তাহলে ভাগফল কত হয়? 15। ভাগশেষ কত হয়? 15। এটাকে আবারও 16 দিয়ে ভাগ। এখন দেখো 16 দিয়ে 3 দ্বারা ভাগ, 3 কে ভাগ করবা। এটার একটু দেখো, 63 জায়গায় 68 থাকতেই পারে, নিয়ম তো একটাই। তোমাকে আমি আরো 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 প্র্যাকটিস করাই দেবো না, সমস্যা নেই। ফাহমিদা আক্তার আরো প্র্যাকটিস করাবো। আমরা একটা সংখ্যা দিয়ে জাস্ট সবগুলো বোঝানোর চেষ্টা করছি আর কি, তোমরা আরো দিব, সমস্যা নেই। দেখো তাহলে 16 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো এখানে 16, এখানে 3, তাহলে ছোট সংখ্যা, ছোট সংখ্যার মধ্যে ভাগ যায় না, ভাগ না যাইলে এখানে 0, আর এটাই হয়ে যায় ভাগশেষে এই সংখ্যাটাই চলে যাবে, তাহলে 3। তাহলে এখন তীর চিহ্ন কোন দিকে দিব? দেখো আমরা যদি তীর চিহ্ন দেই, তাহলে তীর দিতে হবে উপরের দিকে। তীর দিতে হবে কোন দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিকে তীর চিহ্ন দিলে আনসার কত আসে? 3 15। 3 15, এইটাই কি আনসার কিনা একটু বলো তো, নাকি ভুল হয়েছে? 3 15 কি আনসার নাকি ভুল হয়েছে? এটা দেখবো। তাহলে গত ক্লাসগুলো যারা করছে এরা যদি এই উত্তরটা দিতে পারে, তাহলে বুঝবো কত দিনের ক্লাসগুলো তারা মনোযোগ সহকারে করছে। বলো এটা কি 3 15 হবে কিনা? হেক্সাডেসিমেলে কি 15 বলতে কোনো সংখ্যা আছে কিনা? হেক্সাডেসিমেলে কি 15 বলতে কোনো সংখ্যা আছে কিনা? আচ্ছা, তাহলে দেখো হেক্সাডেসিমেলে 15 বলতে কোনো সংখ্যা নাই। আমরা পড়ছিলাম হেক্সাডেসিমেলে 10 হইলে আমরা এটাকে এ লিখি, 11 হইলে আমরা এটাকে বি লিখি, 12 হইলে আমরা এটাকে সি লিখি, 13 হইলে আমরা এটাকে ডি লিখি, 14 হইলে ওইটা আমরাকে ই লিখি, আর 15 হইলে লিখি এফ। তাহলে এটা 15 হইছে, তাহলে এটাকে আমরা কি লিখতে হবে? এফ। তাহলে 15 জায়গায় কি লিখতে হবে? এফ। তাহলে আনসার কত হবে? এই যে এখানে আর 15 হবে না, এখানে হবে 3F। 3F, তাহলে আনসার হবে 3F। হ্যাঁ কোয়েল নন্দী, ভেরি গুড। হ্যাঁ 315 যে বলছো তোমা বণিক, 15 বলতে তো হেক্সাডেসিমেলে কিছু নাই, 15 লেখা যাবে না, লিখতে হবে এফ। কি লিখতে হবে? এফ। এবার বুঝতে পেরেছি শরণ, হ্যাঁ ভেরি গুড শরণ, এবার বুঝতে পারছেন। আচ্ছা 3F। মরিয়ম আক্তার, মরিয়ম আক্তারকে আজকে নতুন দেখতেছি, উনি দিছে সাইমা আক্তার, ফাহমিদা আক্তার। আচ্ছা আগে যারা বুঝছিল না এখন কি বুঝছো কিনা বলো? আচ্ছা এরপরে আমাদের আছে দশমিক। আচ্ছা দশমিকে যাওয়ার আগে আমরা আরো একটা প্র্যাকটিস করি। এইবার আমরা 63 না দিই, এবার আমরা অন্য সংখ্যা নিয়ে আসি। আচ্ছা আমরা পুরাটা একটু সামারাইজ করি তো। দেখো প্রথমে করছিলাম 63 যখন বাইনারিতে নিয়েছিলাম তখন কয়টা এক আসছে? 6টা এক আসছে। তাহলে আমরা বলতে পারি এই 63 ডেসিমেলের যে কথা, বাইনারিতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এক একই কথা। আর এইটা অক্টালে কত? দেখো আমরা যখন অক্টালে নিছিলাম তখন অক্টালে আসছিল এটা 77, অক্টালে কত আসছিল? 77। তাহলে আমরা বলতে পারি এই জিনিসটাই হচ্ছে অক্টালে হবে 77, অক্টালে 77। আবার এটা আমরা হেক্সাডেসিমেলে পাইছি 3F, হেক্সাডেসিমেলে কত পাইছি? 3F। এই সবগুলা সংখ্যাই একই, এই সবগুলা সংখ্যাই কি এক, সেম, একদম কোনো পার্থক্য নাই, সবগুলা সংখ্যাই সেম, এই সবগুলা সংখ্যা সেম। অর্থাৎ ধরো তোমাকে তোমার আম্মা 63 টাকা দিয়ে বাজারে পাঠাইছে। কয় টাকা দিয়ে? 63 টাকা দিয়ে বাজারে পাঠাইছে। এখন তুমি যদি চাও যে পথে ঘাটে মানুষের সাথে একটু দুষ্টামি করবা, তাহলে এইভাবে করতে পারবা যে তোমাকে 63 টাকা দিয়ে বাজারে পাঠাইলো, তোমাকে পথে মনে করো তোমার এক বন্ধুর সাথে দেখা, তোমার বন্ধু জিজ্ঞেস করলো যে
কয় টাকা নিয়ে বাজারে যাচ্ছিস? তুমি চাইলে বলতে পারো এই 6টা এক কত হয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ, বলতে পারো 1,10,111 টাকা, 1,10,111 টাকা। কিন্তু এটা তুমি তার সাথে মজা করে বলছো, একচুয়ালি এটা কোন বেজে বলছো? 2 বেজে বলছো। কোন বেজে? 2 বেজে। তুমি এই কথাটা এভাবেও বলতে পারবা যে 63 টাকা নিয়ে বাজারে যেতেছি মানে 77 টাকা নিয়ে বাজারে যেতেছি, যেটা হচ্ছে অক্টাল বেজে। যেটা কোন বেজে? অক্টাল বেজে। তুমি এটাও বলতে পারো যে 3f পরিমাণ টাকা নিয়ে বাজারে যেতেছি। কত পরিমাণ টাকা নিয়ে? 3f পরিমাণ টাকা নিয়ে। আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, প্র্যাকটিস আমরা করব। দেখো আমরা আরো প্র্যাকটিস করব। দেখো আমরা আরো একটা প্র্যাকটিস করি। এতক্ষণ আমরা 63 দিয়ে করছিলাম, এখন আমরা অন্য সংখ্যায় যাই। যেমন আমরা এখন ধরো 82 দিলাম। কত দিলাম? 82। এটাকে তুমি বাইনারিতে নিবা। তাহলে বাইনারিতে নিলে যদি তোমাকে বলে 82 আছে ডেসিমেলে, এটাকে নেও তুমি বাইনারিতে, তাহলে কত দিয়ে ভাগ করবা? দেখো যে কোনো এক পাশে 10 আছে, তার মানে এটা বক্স রুলস। এখন 10-এর কোনো কাজ নাই, তাহলে আমাদের ভাগ করতে হবে 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে 41, 41 দ্বিগুণে 82 হয়। তাহলে 41 দ্বিগুণে 82 হয়ে গেছে, আর আমাদের সংখ্যাটাও 82। তাহলে ভাগশেষ কত থাকে? 0। তাহলে ভাগশেষ কত? 0। আবার ওইটা 2 দিয়ে ভাগ করো। 41-এ 2 দিয়ে ভাগ যায় না, তাহলে 20 দ্বিগুণে হয় 40। 20 দ্বিগুণে হয় কত? 40। কিন্তু আমাদের এখানে সংখ্যাটা 41, বিয়োগ করলে হয় 1, তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে 1। এটাকে যদি আবার আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 10 দ্বিগুণে 20, 10 দ্বিগুণে 20, 20 মিলে গেছে, তাহলে তার ভাগশেষ থাকলো না, ভাগশেষ 0। আবারও 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে 5 দ্বিগুণে 10, 10 মিলে গেছে, তার মানে ভাগশেষ থাকলো না, 0। আবারও 2 দিয়ে ভাগ করো। 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4 হয়েছে, আর আমাদের সংখ্যাটা হচ্ছে 5, তাহলে ভাগশেষ কত থাকে? 1, ভাগশেষ থাকে 1। আবারও 2 দিয়ে ভাগ করো। 2 একে 2, 2 আর 2 মিলে গেল, তাহলে ভাগশেষ 0। আবারও 2 দিয়ে ভাগ করো। 2 এর চেয়ে 1 ছোট সংখ্যা হইলে 0 হয়, আর এটা এখানে চলে আসে। এখন তাহলে এটার আনসার কত হবে? দেখো তীর চিহ্ন আমরা কোন দিকে দিব? তীর চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন মাস্ট বি দিতে হবে উপরের দিকে। তীর চিহ্ন দিতে হবে কোন দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিকে দিলে দেখো আমাদের আনসারটা তাহলে কত আসে। তাহলে দেখো একটা 1 একটা 0, একটা 1 একটা 0, একটা 1 দুইটা 0 দুইটা 0, 1 0 1 0, এই যে। অর্থাৎ 82 সমান হচ্ছে এই 82 ডেসিমেলের যে কথা 101 101 0010 0010 বাইনারিতে একই কথা, বাইনারিতে একই কথা। হ্যাঁ, যে কোয়েল নন্দী আগেই আনসার দিয়ে দিছে, কোয়েল নন্দী আনসার দিছে। এরপরে হচ্ছে সুমাইয়া কি মানে একটু ভুল করছো, সুমাইয়া কি একটু তুমি আবার একটু মিলাও। সাইমা ইকতার, এশা, ওকে, ভেরি গুড বুঝতে পারছো আশা করি। এখন সেম কাজটাই তুমি চাইলে অক্টালেও করতে পারো। যে তুমি চাইলে এখন আমি আরেকটা সংখ্যা দিলাম যে 140, এটাকে তুমি, এটা ডেসিমেলে আছে, যে 140 ডেসিমেলে আছে, এটাকে তোমাকে বলছে অক্টালে নাও। কোন বেজে নাও? অক্টাল। তাহলে যে কোনো এক পাশে 10 আছে, তার মানে বক্স রুলস, কারণ বক্স রুলস এটা কোন দিকে যাওয়া? সামনের দিকে যাওয়া। সামনের দিকে গেলে পূর্ণাংশের ক্ষেত্রে বেজ দ্বারা ভাগ করতে হয়। 10-এর কোনো কাজ নাই, সেটা আমরা ভাগ করবো 8 দিয়ে। তাহলে 8 দিয়ে ভাগ করলে 8 140-এর মধ্যে কয়বার ভাগ যায়? এটা ক্যালকুলেটর করবা, তুমি ক্যালকুলেটর নিয়ে হিসাব করবা। লাগলে তুমি যদি হিসাব মুখে মুখে করতে না পারো, তাহলে কি করবা? ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা। তাহলে 140-কে আমরা কি করব? 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে 8 কে 8 থাকলো হচ্ছে 6, 6 7 56, তাহলে 17 বার। 17 বার হইলে দেখো 8 গুণ 17, আমি তোমাদেরকে একটা অঙ্ক একদম, আমরা আগামী ক্লাসে ক্যালকুলেটর শর্টকাটও দেখাবো, কিন্তু এখনই যদি আমি তোমাদেরকে ক্যালকুলেটর শর্টকাট দেখাই দিই, তাহলে তোমরা বদনামি করবা। এই ম্যানুয়াল প্রসেসটা শিখবা না, ক্যালকুলেটর দিয়ে শর্টকাটে করে ফেলতে পারবা। এটা ক্যালকুলেটর দিয়ে জাস্ট এক ক্লিক দিলে চলে আসবে, মানে তুমি জাস্ট ক্যালকুলেটর 140 উঠাবা, ইকুয়াল সাইন দিবা, তোমার ওয়াক্কালের মান চলে আসবে। কিন্তু আমি যদি এখনই তোমাদের এটা শিখাই, তাহলে তোমরা বদনামি করবা, অ্যাকচুয়াল নিয়ম যেটা ওটা শিখবা না। তাহলে দেখো 17 বার হইলো, তাহলে 17 গুণ 8, 7 8 56, 6 হাতের 5, 8 কে 8 আর 5, 8 আর 5 কত হইলো? 13, তাহলে 136। আর আমার মেইন সংখ্যাটা কত? 140, আর এখানে হলো 136, তাহলে ভাগশেষ কত থাকে? 4। তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে 4।
ভাগশেষ কত 4। এভাবে ভাগশেষগুলা কাউন্ট করতে হবে। আচ্ছা, দেন আবার ওইটাকে 8 দিয়ে ভাগ করব। দেখো 8 দ্বারা ভাগ করলে 17 এর মধ্যে 8 দ্বিগুণে 16, 8 দ্বিগুণে 16, 16 হইলে ভাগশেষ থাকে 1। আবার ওইটা 8 দিয়ে ভাগ করবা। এখন 8 এর চেয়ে এটা ছোট সংখ্যা, তাহলে এখানে 0 আর এটাই চলে আসবে এখানে, তাহলে 2। তীর চিহ্ন কোন দিকে দিব? উপরের দিকে। উপরের দিকে দিলে আমাদের এটার আনসার কত আসবে? দেখো তাহলে আনসার কত আসলো? 214, 214, 214। অর্থাৎ তোমার 140 যে কথা, 140 ডেসিমেলে যে কথা, 214 অক্টালে একই কথা, 214 অক্টালে একই কথা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পাওমিদা বলছে 270 দিয়ে করেন। আচ্ছা, 270 দিয়ে করলাম। দেখো এবার বললাম 270 হচ্ছে আসার ডেসিমেল, এটাকে নিবা তুমি হেক্সাডেসিমেলে। কোন ডেসিমেলে? হেক্সাডেসিমেল। তাহলে এই ভাগগুলা কিন্তু একটু ভালো করে করতে হবে। তাহলে 270 ভাগ হচ্ছে 16। এখন দেখো 16 দ্বারা ভাগ করলে কত হয়? 16 একবার গেলে 16, তাহলে তাকে হচ্ছে 11, 110, 110 এর মধ্যে 16 যাবে 6 16 96, তাহলে হচ্ছে 16 বার। 16 16 হচ্ছে 256। 16 16 কত হয়? এই 16 গুণ 16 তে হয় 256, কিন্তু আমার এখানে সংখ্যা হচ্ছে 270, তাহলে 256 তো 270 গেলে থাকে কত? 10, 10 এর তো 6 গেলে 4, এখানে 1 দিয়ে দিলাম, 6 1, তাহলে 14 থাকে। কত থাকে? 14। তাহলে ভাগশেষ কত? 14। এখন দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে যতবার হেক্সাডেসিমেলে 10 এর চেয়ে বড় সংখ্যা আসবে ততবার এটাকে চেঞ্জ করতে হবে। যেমন 10 হইলে আমরা লিখবো এ, 11 হইলে লিখবো বি, 12 হইলে লিখবো সি, 13 হইলে লিখবো ডি, 14 হইলে লিখবো ই, আর 15 হইলে লিখবো এফ। তাহলে এখানে 14 হয়েছে, তাহলে আমরা কি লিখবো? যেহেতু এখানে 14 আসছে, যেহেতু আমাদের 14 আসছে, তাহলে 14 এর পরিবর্তে কি লিখবো? ই লিখবো। 14 এর পরিবর্তে আমাদের লিখতে হবে ই। আবারও 16 দিয়ে ভাগ করো। 16 দিয়ে 16 রে ভাগ করলে 1, 16 16 16, তাহলে মিলে গেল 0। আবারও 16 দিয়ে ভাগ করলে 16 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে এটা 0 আর এটা এখানে চলে আসবে। তাহলে আনসার কত? তাহলে দেখো আনসার কত হইলো? তাহলে আনসার হইলো 10f, 10f। এটা হচ্ছে হেক্সাডেসিমেলে। তাহলে 10f যে কথা, হেক্সাডেসিমেলে 10f যে কথা, অর্থাৎ 270 ডেসিমেলে যে কথা, 10f হেক্সাডেসিমেলে একই কথা। 10, ও আচ্ছা, ও সরি সরি, এটা ই ই ই 10 ই, তো এটা ই ছিল, কত ছিল? ই ছিল, ই ছিল। ওকে, তাহলে 10 ই, 10 ই, এফ না ভাই, ই। হ্যাঁ ঠিক আছে, কোয়েল নন্দী, থ্যাংক ইউ। 10 ই। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা দশমিক নিয়ে হিসাব করি। দেখো 14 মানে ই, 14 মানে কত? ই। তাহলে 14 মানে কত লিখলাম? ই। এই জন্য আমাদের আনসার হলো 10 ই। রাজশাহীতে অনেক গরম, বুঝছো? রাজশাহীতে আসলে গরমের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে। মাঝে মধ্যে মনে হয় যে মনে হয় সৌদি আরব চলে আসছি, মধ্যপ্রাচ্যে চলে আসছি, কাতারের শেখ। আচ্ছা, এটা বুঝছো কিনা বলো? আমরা ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন নাই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ক্লাস শেষে পিডিএফটা পাইতে চাইলে। এই রে, নেট গেল নাকি?
নেট ঠিক আছে, নেট চলে গেল। নেট ঠিক আছে, নেট। আচ্ছা তাহলে দেখো, হোয়াটসঅ্যাপে জয়েন হইতে গেলে তোমার অবশ্যই আমাদের দেখো ডেসক্রিপশনে দেখো কতগুলো লিঙ্ক দেওয়া আছে। এইচএসসি 26 ব্যাচ দিয়ে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, 27 ব্যাচ দিয়ে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে। ওই হোয়াটসঅ্যাপের লিঙ্কগুলোতে জয়েন হও। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের পূর্ণাংশের আলোচনা। এখন আসো আমরা দশমিক নিয়ে কথা বলি। লিঙ্ক দেওয়া আছে দেখো, বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। দেখো এখন আমরা যদি দশমিকে চলে আসি, যে 63.125 ডেসিমেল আছে, এটাকে নিবা বাইনারিতে। তাহলে দেখো কোন রোলস, এখানে 10 আছে, এখানে 2 আছে, তাহলে বক্স রোলস। এখন বক্স রোলস এর কোন দিকে যাওয়া, সামনের দিকে যাওয়া না পিছনের দিকে যাওয়া? অবশ্যই বক্স রোলস এ সামনের দিকে যাওয়া। কোন দিকে যাওয়া? সামনে যাওয়া। বক্স রোলস এ সামনে যাওয়া। তাহলে সামনে গেলে আমরা পূর্ণাংশের ক্ষেত্রে বেস দ্বারা ভাগ করি, আর দশমিক থাকলে এই যে পূর্ণাংশ থাকলে ভাগ, পূর্ণাংশ থাকলে কি হয়? ভাগ। আর তীর চিহ্ন হয় উপরের দিকে। আর দশমিক থাকলে বা ভগ্নাংশ থাকলে, দশমিক বা ভগ্নাংশ থাকলে আমরা কি করি? বেস দ্বারা গুণ করে আর তীর চিহ্ন দিব নিচের দিকে, তীর চিহ্ন দিব নিচের দিকে। এখন দেখো এই 63 আমরা অলরেডি করে ফেলছি। তোমরা এইরকম একটা দাগ দিবা খাতার মাঝখানে, এরকম একটা দাগ দিবা, দিয়ে এই পাশে লিখবা পূর্ণাংশ, এই পাশে লিখবা পূর্ণাংশ, আর এই পাশে লিখবা ভগ্নাংশ লিখবা। দশমিক না লিখে ভগ্নাংশ লিখবা, ভগ্নাংশ এরকম করে লিখবা। এখন এই যে পূর্ণাংশের ক্ষেত্রে তুমি ইয়ে করো 63 কে তুমি কি করবা? পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ করতে হয়, 2 দিয়ে ভাগ করবা। ওই যে দেখো এই অঙ্ক আমাদের অলরেডি করা আছে। এই অঙ্কের আনসার পাইছিলাম আমরা 6টা 1 পাইছিলাম। আনসার কত পাইছিলাম? 6টা 1। আমি এই জন্যই এই উদাহরণটাই দিছি যাতে আমার সময়টা বাঁচে। তোমরা যে কোনো সংখ্যার জন্য এটা করতে পারবা। তাহলে আমি আলাদা সংখ্যায় না আমি অঙ্ক করে সময়টা কেন নষ্ট করব? আমি সময় যাতে বাঁচাইতে পারি এই জন্য আমি এটাই দিলাম। তাহলে এটা হলো পূর্ণাংশের উত্তর। এই 6টা 1 হবে পূর্ণাংশের উত্তর। এখন দেখো দশমিকটা আমি তোমাদেরকে করে দিব। এখানে কত আছে? দশমিকের ক্ষেত্রে আছে 0.125, 0.125। তাহলে দশমিক থাকলে কি হয়? বেস দ্বারা গুণ করতে হয়। বেস তো দুইটা, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 2। কোনটা দিয়ে গুণ ভাগ করবো? কোনো সময় 10-এর কোনো কাজ নাই, তাহলে 2 দিয়ে গুণ করবো। তাহলে এটাকে গুণ করবো কত দিয়ে? 2 দিয়ে। দেখো এরকম গুণটা দিয়ে এরকম ঘর বানাবা। দেখো ঘরটা বুঝছো কিনা? এরকম ঘর বানাইবা, সবসময় এরকম ঘর বানাইবা। এখন এই 0.125 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? দেখো 125 কে 2 দিয়ে গুণ করলে হয় 250। তাহলে দশমিক আসবে 0. তুমি ক্যালকুলেটরে যদি এটা চাপ দাও যে 0.125 গুণ 2, তাহলে আসবে 0.0.250, 0.250। তাহলে দেখো এখানে শূন্যটা কিন্তু পূর্ণ সংখ্যা। এই যে যত দশমিকের বামে যেটা থাকবে এটা এই দাগের এই পাশে লিখবা, আর দশমিকের পরে যেটা থাকবে দশমিক সহ এটা ওই পাশে লিখবা। এখন দেখো এটাকে আবার 2 দিয়ে গুণ, যতক্ষণ পর্যন্ত না 0 আসে ততক্ষণ পর্যন্ত। আর যদি 0 না আসে 2 ঘর বা 3 ঘর। তাহলে দেখো এখন কথা হয় 0.250 কে 2 দিয়ে গুণ করলে, 250 কে 2 দিয়ে গুণ করলে 500 হয়। তাহলে 0.500 এটা আসবে।
দেখো এখনো কিন্তু আমাদের শূন্য আসে নাই, তাহলে আবারও এটা 2 দিয়ে গুণ করব। তাহলে আবারও এটা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত হয়? 5 2 দিয়ে গুণ করলে 1.00 হয়ে যাবে। তাহলে দেখো এটা যদি তুমি ক্যালকুলেটরে দিয়ে চাপ দাও তাহলে দেখবা 1.00। এই যে এখানে 0 চলে আসছে মানে আমার অঙ্ক শেষ। 0 চলে আসছে মানে অঙ্ক শেষ। তাহলে আমাদের এখন তীর চিহ্ন কোন দিকে দেব? আগে তো পূর্ণাংশের ক্ষেত্রে পড়তেছিলাম, পূর্ণাংশের ক্ষেত্রে আমরা তীর চিহ্ন দিতাম, পূর্ণাংশের ক্ষেত্রে আমরা তীর চিহ্ন দিতাম উপরের দিকে মাথা করে। এখন আমরা তীর চিহ্ন দিব নিচের দিকে মাথা করে। এই যে দেখো, মানে পুরা উল্টা। এই পূর্ণাংশ পূর্ণাংশ আর এই ভগ্নাংশের কাজ টোটালি একটা আরেকটার উল্টা, একটা আরেকটার কি উল্টা। পূর্ণাংশের ক্ষেত্রে আমরা ভাগ করতাম, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করছি। পূর্ণাংশের ক্ষেত্রে তীর চিহ্ন দিতাম নিচের দিকে, এটার সরি, পূর্ণাংশের ক্ষেত্রে তীর চিহ্ন দিতাম উপরের দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে তীর চিহ্ন দিছি নিচের দিকে। ওকে, তাহলে এটার আনসার কত? এই যে 0.001। তাহলে এটার আনসার হচ্ছে 0.001 বাইনারি। তাহলে আমার এই টোটাল অঙ্কের আনসারটা আমি এইভাবে লিখবো, সুতরাং সুতরাং 63.125 ডেসিমেল ইজ ইকুয়াল টু, এই যে এটা মানে হচ্ছে 6টা এক। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এক, আর এই যে দশমিক দিলা দশমিক, আর এইটা কত? এই যে 125 মানে হচ্ছে 001। তাহলে 001, এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, ওকে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দেখো, আচ্ছা লাইভে কতজন আছে একটু জানাও তো। আমার এখানে আসলে শো করে না কেন আমি বুঝলাম না। লাইভে কতজন আছে একটু জানাও তো আমাকে, সবাই কি ক্লাস করতেছে কিনা। লাইভে এখন মনে হয় 17 জন আছে না? আচ্ছা, এত কম কেন আজকে? সবাই কি টাইম উল্টা পাল্টা লাগাই ফেলতেছে না কি, বুঝলাম না। আচ্ছা, এটা যদি বুঝো তাহলে পরেরটায় আসো। এই যে দেখো, আবারও আমরা ওই একই সংখ্যা রাখছি যাতে আমাদের সময়টা কম লাগে। দেখো আমাদের যেহেতু দশমিক আছে, তাহলে আমরা প্রথমেই কাতাটাকে এরকম 2 ভাগ করবো। এই পাশে লিখবো পূর্ণাংশ আর এই পাশে লিখবো ভগ্নাংশ। তাহলে দেখো পূর্ণাংশের ক্ষেত্রে আমরা বেস দ্বারা ভাগ করবো। এই যে 8 দিয়ে ভাগ করছিলাম, এটার উত্তর কত আসছিল? 77 আসছিল। এটার উত্তর কত আসছিল? ওই যে আগেরটার প্রসেসে কি এটা আসছিল 77। আর এইখানে আমরা ভগ্নাংশটার ক্ষেত্রে করব 0.125 গুণ হচ্ছে 8। এই যে এরকম গড় বানাবা। গড় বানানোর পরে 125 কে 4 দ্বারা গুণ করলে হয় 4 একে 4 আর 4 25 100। তাহলে 0.50 হবে, 0.500 হবে, 0.5। এটা গুণ করলে, ও না সরি সরি সরি, এটা হবে 1.00, ডিরেক্ট 0 মিলে গেছে, 1.00 হবে। হ্যাঁ, দুইটা আলাদা আলাদা এরকম করবা। এই যে প্রথমেই খাতাটাকে তুমি এরকম 2টা ভাগ করে নিবা। খাতাটাকে প্রথমেই তুমি এরকম মাঝখানে একটা টান দিয়ে, মাঝখানে এরকম একটা টান দিবা, টান দিয়ে খাতাটাকে 2টা ভাগ করবা। এই পাশে করবা পূর্ণাংশ আর এই পাশে করবা ভগ্নাংশ। পূর্ণাংশের ক্ষেত্রে বেশ দ্বারা ভাগ করে করবা। এটা দেখো আগে করা আছে, আগের স্লাইড দেখবে, এটা আগের স্লাইডে দেখো এটা করা আছে। এটা এখানে বসাবা আর ভগ্নাংশটা করবা। ওকে, তাহলে আমাদের যেহেতু 0 মিলে গেছে, তার মানে আমাদের অঙ্ক শেষ। এবার আমরা এটা নিচের দিকে তীর চিহ্ন দিব। নিচের দিকে তীর চিহ্ন দিলে আমাদের সংখ্যাটা একটা, এখানে তীর চিহ্ন দেওয়া আর না দেওয়া একই কথা। তাহলে শূন্য এখানে পাইলাম, পাবো হচ্ছে এত মোটা করে রাখছি কেন, তাহলে আমরা এটা পাবো
দশমিক 0.1 0.1। তাহলে আমাদের পুরো অঙ্কের আনসার লাগবে এভাবে। সুতরাং 63.125 ডেসিমেল ইজ ইকুয়াল টু 77 দশমিক, এখানে কত পাইলাম 0.1, 77.1 অক্টাল। আই হোপ বুঝতে পারছো। ওকে, আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক প্র্যাকটিস করবো। এগুলা কিন্তু বোর্ড কোয়েশ্চেন, হ্যাঁ এগুলা বোর্ড কোয়েশ্চেন। এখন দেখো এই যে আমরা আবারও পাইলাম সেম অঙ্ক আবার করতেছি। দেখো 63.125 10 বেজে আছে, এটাকে নিব 16 বেজে। তাহলে দেখো বক্স রুলস, পূর্ণাংশ ভগ্নাংশ কি বলছিলাম, যে পূর্ণাংশ ভগ্নাংশ থাকলেই প্রথমে তুমি কাতাটাকে এভাবে দুইটা ভাগ করবা, কাতাটাকে এরকম দুইটা ভাগ করবো, ভাগ করার পরে এই পাশে লিখবা পূর্ণাংশ। এই অঙ্কটা যাও টোটালি করে দিব। এই পাশে লিখবা ভগ্নাংশ, এই পাশে লিখবা ভগ্নাংশ। তাহলে পূর্ণাংশ হচ্ছে 63 আর ভগ্নাংশ হচ্ছে 0.125। পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ। কত দিয়ে ভাগ, যেহেতু 10 এর কোনো কাজ নাই সেহেতু 16 দিয়ে ভাগ, 16 দিয়ে ভাগ। কত দিয়ে গুণ, 16 দিয়ে গুণ। এই যে এরকম ঘর বানাবা, এখানে ঘর বানাবা। তাহলে 16 দিয়ে গুণ করলে 3 16 48, তাকে হচ্ছে 15, তাকে কত 15। 15 মানে কত, 15 মানে এফ, 15 মানে এফ। আবারও 16 দিয়ে ভাগ করো, এই 3 16 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে 0 এখানে চলে আসবে 3। তাহলে এটার আনসার কত, 63 ডেসিমেল। এটার আনসার হচ্ছে 3f, এটার আনসার হচ্ছে 3f। বাবা কত বড় হয়ে যায়। লাগবে না, তাহলে এটার আনসার হচ্ছে 3f। সাইমা দেখো 0.1 হইলো কিভাবে, এই যে আমাদের যদি 125 কে তুমি 0.125 কে যদি তুমি 8 দ্বারা গুণ করো, 0.125 কে 8 দ্বারা গুণ করলে হয় 1.00, 1.00। কি বলছিলাম, যে দশমিকের পরেরটা লাগবে দাগের ওই পাশে, আর দশমিকের আগে যা থাকবে এটা লাগবে দাগের এই পাশে। এটা তুমি ক্যালকুলেটর দিয়ে দেখবা যে 0.125 কে 8 দ্বারা গুণ করলে হয় 1.00, 1.00। তাহলে এই পাশে যেহেতু 1 আছে, তাহলে এই একটা সংখ্যা আছে, উপর থেকে নিবা। যদি আরো সংখ্যা থাকতো, এখানে মনে করো আরো সংখ্যা আছে, তাহলে এইভাবে নিতে 101 101। যেহেতু একটা সংখ্যা আছে সেহেতু এটা একটা সংখ্যা হইলো। আর দশমিক করতে গিয়ে আসলো, কারণ এটা ভগ্নাংশের ক্ষেত্রে করতেছি। ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় এখানে একটা দশমিক দিবা। এখন যদি 0 না দেও, তাহলে হয়তো 0.1 যে কথা, 0.1 যে কথা, 0.1 যে কথা, 0.1 একই কথা, 0.1 একই কথা। এইভাবে সাইমা 0.1 হইলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে দেখো যদি 125 কে 16 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 16 একে 16, 25 কে 16 দিয়ে গুণ করলে এটা 2.00 ছিল, আমি সহজ সংখ্যা দিয়ে দিছি, এটা চলে আসে 2.00। তাহলে 2.00, তীর চিহ্ন দিতে হবে নিচের দিকে, তীর চিহ্ন দিতে হবে কোন দিকে, নিচের দিকে। তাহলে এটা আনসার হবে 0.2। কেবল একটা সংখ্যা যেহেতু আছে, এটার আনসার হবে 0.2। এই যে 0.2 যে কথা, 0.2 একই কথা আর কি, দুইটা একই কথা। তাহলে সমগ্র অঙ্কের আনসার লাগবে এভাবে। সুতরাং 63.125, এইটা ডেসিমেল যে কথা 3f.2 হেক্সাডেসিমেল একই কথা। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো একটা বোর্ড কোয়েশ্চেন রাখছি তোমাদের জন্য, আমরা আরো অঙ্ক করবো। অঙ্ক এখানেই শেষ না, যারা বুঝো নাই এখনো দেখতে দেখো, এখনো দেখতে দেখো, এখনো বুঝবা। কোয়েল নন্দী ওয়ার্ল্ড ক্লিয়ার, থ্যাংক ইউ।
পূর্ণাংশটা আর একটু ভালো করে বুঝাই দেন। এই যে আরো একটা অঙ্ক করব। রহমান, হাসানুর রহমান, আমরা আরো অঙ্ক করবো। এই যে এটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, এটা মনে হয় কোন বোর্ড ভুলে গেছি, কোন একটা বোর্ডে 2019 সালে আসছে, মনে হয় যশোর বোর্ড না কি জানি। 3F.2 এস এ সুমাইয়া কি, ভেরি গুড। আচ্ছা দেখো, এটা হচ্ছে 19 সালের একটা প্রশ্ন, বোর্ড প্রশ্ন। প্রশ্ন দেওয়া আছে জুমি রুমি ক্লাসের রুল যথাক্রমে 27 ডেসিমেল, 98 ডেসিমেল। এখন বলছে গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকে উল্লিখিত রুল নাম্বার বাইনারি সংখ্যায় রূপান্তর করো। উদ্দীপকে উল্লিখিত রুল নাম্বার বাইনারি সংখ্যায় রূপান্তর করো। তার মানে এই 27, এই সংখ্যাটা আছে ডেসিমেলে, এটাকে নিবা কোথায়? এটাকে নিতে হবে বাইনারিতে। আবার এই 98 এটা আছে ডেসিমেলে, এটাকে নিবা বাইনারিতে। এটাই লাস্ট আমি করে দিব। হ্যাঁ ভাইয়া এসি লাগান। হ্যাঁ এসি তো লাগাবো, কিন্তু তোমরা কেউই কোর্সে ভর্তিও না, টাকা পয়সাই তো নাই। টাকা পয়সা না থাকলে কি এসি লাগানো যায়? আমাদের কোর্সে তোমরা ভর্তি দিতেছো না, এত কম দামে আমাদের কোর্স দিতেছি। দেখো আমাদের কোর্স মাত্র কয় টাকায় দিতেছি। বাংলা, এই বাংলা এক ভাই, যে ভাই হচ্ছে দীর্ঘ 6 বছর যাবত এডমিশনের বাংলা, একাডেমিক বাংলা এগুলো পড়াইতেছে, প্লাস ইংলিশ। ইংলিশ গতকালকে পড়াইলো ওই যে ওবায়দুল ভাই, এরপরে আছে আমাদের স্বপন ভাই। ওবায়দুল ভাই পড়াইতেছে দীর্ঘদিন, স্বপন ভাই পড়াইতেছে দীর্ঘদিন, এখানে তো আর ইংলিশ নিয়ে আর কোনো কথা নাই। দেন আইসিটি, আইসিটি হচ্ছে আমি পড়াইতেছি, ঠিক আছে? আইসিটি সম্পূর্ণটা আমি পড়াবো। তোমার যদি আইসিটি আমার ক্লাসে ভালো থাকে, এই বাংলা নিয়ে কোনো প্রশ্নই নাই। বাংলা যেই ভাই পড়াইতেছে ওই ভাই একদম বস। এরপর হচ্ছে ইংরেজি স্বপন ভাই আছে, ওবায়দুল ভাই আছে। আইসিটিতে আমি, আমার ক্লাস যদি বুঝো তাহলে তোমরা এটা নিঃসন্দেহে ভর্তি হয়ে যাও। এই কোর্সের দাম 2250 টাকা। এখন তোমরা প্রি বুকিং করলে পাইতেছো মাত্র 1420 টাকায়। মানে এই সেম কোর্সটা আমি দেখলাম একটা বড় প্ল্যাটফর্ম, মানে ওরা হয়তো দীর্ঘদিন ধরে পড়াইতেছে, তো ওদের প্ল্যাটফর্ম বড়, স্টুডেন্ট বেশি, মানে ওরা কোর্স লঞ্চ করলে মিনিমাম 500-1000 মানুষজন কিনে নেয়, ঠিক আছে? ওইখানে এটা, এই কোর্সের দাম 3100 টাকা, না 3100 শুধু আইসিটি কোর্স, শুধু আইসিটি 3100 টাকা। এখন বুঝো আমরা এই কোর্সটা কয় টাকায় দিছি? মাত্র 1420 টাকা। এর মধ্যে যদি তুমি মানবিক হও তাহলে মানবিকের যে কোনো 6টা কোর্স নিতে পারবা, সরি যে কোনো 4টা কোর্স, যে কোনো 4টা সাবজেক্ট নিতে পারবা 600 টাকা দিয়ে। আর যদি একটা সাবজেক্ট নিতে চাও তাহলে সেক্ষেত্রে পাবা 200 টাকা দিয়ে। আর আবার এই 2টা কোর্স যদি একসাথে নাও, এর মধ্যে আবার এডমিশনের কোর্স পাইতেছো ফ্রি। এডমিশন, এডমিশন পাবা ফ্রি, একদম ফ্রি। এডমিশনে কি কি ক্লাস হবে? জিকে বাংলা, জিকে বাংলা, এরকম হইলো কেন? জিকে বাংলা ইংলিশ, তাও তোমরা কিনতেছো না। স্বপন ভাইয়া সাদিয়া বাবুর সাথে মিল করার একটু বাউ সাউ করে দেও, তোমরা একটু ম্যানেজ করে দেও। আচ্ছা ফ্রি করো, সমস্যা নেই, ফ্রি ক্লাস আমাদের চলবে, ফ্রি ক্লাস বন্ধ হবে না। হ্যাঁ তোমরা ভর্তি না হইলেও আমাদের ফ্রি ক্লাস চলবে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা আসো আমরা এমসিকিউ প্র্যাকটিস। সিকিউটা কোথায় ছিল? এই যে, এটা কি তোমরা করবা না আমি করে দিব? কোয়েল নন্দী অলরেডি আনসার দিয়ে দিছে, কোয়েল নন্দী অলরেডি আনসার দিয়ে দিছে। সাইমা তোমরা ফ্রি মানুষ, আচ্ছা সমস্যা নাই, ফ্রি ক্লাস করলে সমস্যা নাই, আমরা ফ্রি ক্লাস। তবে তোমরা একটু ফ্রি ক্লাস করলে কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে ক্লাসগুলো একটু শেয়ার করে দিও। হ্যাঁ ভাইয়াদেরকে একটু হেল্প করো যেন। দেখো তোমরা যদি এই যে ফ্রি ক্লাসে 15 জন 16 জন থাকো, তাহলে কি ফ্রি ক্লাস করানোর ইন্সপাইরেশন থাকে বলো? মোটিভেশন একটা দরকার আছে না? তোমরা যদি মনে করো আজকে 50 জন 100 জন 200 জন মানুষ ক্লাস করতা, সবাই বলতা যে ভাইয়া আপনার ক্লাস ভালো লাগতেছে, আপনার পড়াগুলো ভালো লাগতেছে, তাহলে আমি ওইটা একটা মোটিভেশন পাইতাম, অনুপ্রেরণা কাজ করতাম, আমি ক্লাস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। এখন তোমরা এই ক্লাসগুলো শেয়ারও করো না, শুধু ফ্রি ফ্রি এসে ক্লাস করো, এটা তো হইলো না। একটু শেয়ার করো, কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে হলেও তো একটু ভাই শেয়ার করা উচিত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ভর্তি না হলেও সমস্যা নাই। এটা কি তোমরা নিজেরা একটু করতে পারবা? দেখো আমি করে দেই। দেখো আমরা যদি করে দেই তাহলে কি হয়।
এই 27 ডেসিমেল আছে, এটাকে আমরা নিব বাইনারিতে। তাহলে কি করব, 2 দিয়ে ভাগ করব। এই যে 2 দিয়ে ভাগ করলে 27 এর মধ্যে 13, 13 হইলে ভাগশেষ থাকে 1। আবারও 2 দিয়ে ভাগ করলে 6 দ্বিগুণে 12, 12 হইলে ভাগশেষ থাকে 1। আবারও 2 দিয়ে ভাগ করলে 3 দ্বিগুণে 6, 6 6 মিলে গেছে, তাহলে 0। আবারও 2 দিয়ে ভাগ করলে 2 একে 2 থাকলো 3 আসিন, এখন আমাদের হয়েছে 2, তাহলে ভাগশেষ কত 1। তাহলে ভাগশেষ হবে 2 কে 2, ভাগশেষ হবে 1। আবারও 2 দিয়ে ভাগ করো, 2 এর চেয়ে 1 শূন্য ছোট, তাহলে 0, আর এই 1 এখানে চলে আসলো, হয়ে গেল 1। তীর চিহ্ন কোন দিকে দিব, তীর চিহ্ন দিব উপরের দিকে। তাহলে আমাদের আনসার কত আসবে, 2টা 1 0 1 1। তাহলে আমাদের আনসার আসলো, তাহলে আমাদের আনসার আসবে 2টা 1 0 1 1। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এরপর এটা করো, এটা হোমওয়ার্ক, এটা এইচডব্লিউ। এইচডব্লিউ আরো আছে, একটা এইচডব্লিউ দিলাম, এই যে আমরা প্রথম এইচডব্লিউ পেলাম, এটা হচ্ছে এইচডব্লিউ নাম্বার 1। এটা আমরা এইচডব্লিউ দিয়ে দিলাম। সুমাইয়া কি, হ্যাঁ অনেকে আনসার দিয়ে দিছে, এরা হচ্ছে ভালো করে বুঝতে পারছে। আচ্ছা এখন আসো, সবগুলাই বোর্ড কোয়েশ্চেন, সবগুলাই বোর্ড কোয়েশ্চেন, এগুলা তোমরা উত্তর করবা। দেখো এখানে কয়টা প্রশ্ন আছে, 1 2 3 4, 4টা প্রশ্নের উত্তর কেউ পারলে জানাও। এটা হচ্ছে নন পজিশনাল, হ্যাঁ নন পজিশনাল। সাবরিন রহমান, সাবরিন রহমানকে আজকে প্রথম দেখতেছি, বুঝছি ভাইয়া। ওকে সাইমা বুঝতে পারছে। 1 ক, কোয়েল নন্দী বললো 1 ক, সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার, কয় ভাগে ভাগ করা যায়, সবগুলো আনসার দাও, সবগুলো আনসার অপেক্ষায় আছি। সবাই আনসার করবা, এরপরে আমি একটু সরে যাই, সবাই আনসার করো, এরপরে আমি দেখবো। একের ক, দুই বলো, 3 বলো, 4 বলো। স্মরণও বলছে 1 ক, এগুলো কিন্তু বোর্ডের এমসিকিউ। আবার ভাইবো না যে ভাই এমন এগুলা পড়াইছে থেকে এগুলা দিয়ে দিছে সহজ, এগুলো সব বোর্ডে, সব বোর্ডে আসছে। যাদের কাছে টেস্ট পেপার বা গাইড টাইড কিছু আছে তারা মিলাই দেখো যে সবগুলাই হচ্ছে বোর্ডে আসে, সবগুলাই বোর্ডে আসে। 1 ক, সবাই 1 উত্তর দিতেছে। দেখো সংখ্যা পদ্ধতি প্রধানত কয় ভাগে ভাগ করা যায়, আমরা পড়ছিলাম সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পরে আমরা দেখছিলাম যে পজিশনাল নাম্বার সিস্টেমটা হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। সাবরিন রহমান 1 ক, 2 4, আচ্ছা 3 ঘ, 4 ঘ। আচ্ছা দেখি আমরা একটু বৃত্তির উপর সংখ্যা পদ্ধতি কয় প্রকার, এই যে বৃত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। এটা 2 বৃত্তি, এটা 8 বৃত্তি, এটা 10 বৃত্তি, এটা 16 বৃত্তি। তাহলে আমরা টোটাল কয় প্রকার পেলাম, 4 প্রকার পেলাম, 4 প্রকার। কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়, দেখো এইগুলো হচ্ছে অবস্থানগত সংখ্যা পদ্ধতি। যে পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তাহলে বলছো অবস্থানগত নয় কোনটা, বাইনারি অবস্থানগত। অষ্টক কোনটা, অক্টাল, অষ্টক হচ্ছে অক্টাল, তাহলে এটা অবস্থানগত। ষোড়শ, ষোড়শ মানে হেক্সাডেসিমেল, প্রথম ক্লাসে এগুলো বাংলাগুলো দেখাইছিলাম, হেক্সাডেসিমেল, তাহলে এটাও একটা অবস্থানগত নাম্বার। তাহলে অবস্থানগত নয় কোনটা, অবস্থানগত নয় হচ্ছে মিশরীয় হরফ। তাহলে 2 এর উত্তর হচ্ছে এটা। 2 এর উত্তর কোনটা, আমি একটু কালারটা চেঞ্জ করে এটা দেখে দেই যে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, মিশরীয় হরফ পদ্ধতি। আচ্ছা নিচের কোন সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই যে এই 4টা হচ্ছে পজিশনাল, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তাহলে বাইনারি পজিশনাল, রোমান তো পজিশনাল না, ডেসিমেল পজিশনাল, অক্টাল পজিশনাল। তাহলে নন পজিশনাল কোনটা, নন পজিশনাল হচ্ছে আমাদের এই রোমানটা হচ্ছে নন পজিশনাল, রোমানটা হচ্ছে 4 গ। ভেরি গুড, সবাই পারছো, তার মানে তোমরা ক্লাস যারা করছো তারা সবাই পারছো। এরপরে আসো এটা বলো পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, এটা তো বললাম, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার।
নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা? দেখো নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা। এখানে দেখো 34 নিয়ে যদি কথা বলি, একক দশক, একক দশক শতক, একক দশক, আর এটা হচ্ছে ভগ্নাংশ। আর এই ফুটাটাকে কি বলে বলছিলাম? এই ফুটাটাকে বলে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। আমি শুধু তোমাদের আনসার গুলা বলতেছি না, বাকি অপশন গুলাও কিন্তু বলে দিতেছি। তাহলে আমরা কিন্তু একটা এমসিকিউ পড়া মানে এখানে 4টা এমসিকিউ পড়া হইতেছে। 4টা অপশন নিয়ে আমরা যেহেতু বিশ্লেষণ করতেছি, তার মানে আমাদের পড়া কিন্তু বেশি হইতেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটার উত্তর হচ্ছে গিয়ে এই যে টালি চিহ্ন। এই টালি চিহ্ন দেখো, এটারও ভ্যালু 1, এটারও ভ্যালু 1, এটারও ভ্যালু 1, 3 দাগ মিলায় 3 হইল। আচ্ছা, পরের স্লাইডে আসি আমরা। পরে দেখো কম্পিউটারের এইটা কে পারে দেখি, 7 নাম্বারটা কে পারে দেখি। 7 নাম্বারটা কে পারে আমরা দেখি, একটু আনসার কে কে দিতে পারে। সুমাইয়া বলছে ক, উর্মি বলছে ক, রাবিয়া খাতুন বলছে এ, রাবিয়া খাতুন বলছে এ। আচ্ছা দেখো, আমরা বলছিলাম যে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজের জন্য ব্যবহার করা হয় বাইনারি। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজের জন্য ব্যবহার করা হয় কোনটা? বাইনারি। তাহলে বাইনারি হচ্ছে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজের জন্য ব্যবহৃত হয়। শরণ বলছে ক, রাবিয়া খাতুন ক, সুমাইয়া কি ক, মাবিয়া উর্মি ক, তমা ক, সাইমা ক। ওকে, ঠিক আছে। পরেরটা বলো তো, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? বাইনারি সংখ্যা পদ্ধতি তোমাদের কাছে কি খুবই ইজি লাগতেছে এগুলা? 8 বলো কত? উর্মি ক বলছে, তমা বণিক বলছে ক। তমা বণিক যেহেতু বলছে, তাহলে তমা বণিকের আনসারটাই কারেক্ট। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। 10 কার? 10 হচ্ছে ডেসিমেলের, 10 হচ্ছে ডেসিমেলের, 8 হচ্ছে অক্টালের, আর 16 হচ্ছে হেক্সা ডেসিমেলের। 16 হচ্ছে হেক্সা ডেসিমেলের। পরে দেখি দশমিক সংখ্যা পদ্ধতির 91 এর বাইনারি রূপ কোনটি? এই যে 91 দশমিকে আছে, এটা 10 বেজে আছে, এটাকে নিবে কোথায়? বাইনারিতে। তাহলে এটা হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক, এটা বের করবা কোনটা অপশন। স্লাইড তো দিয়ে দিব, স্লাইড আমরা ইয়েতে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। এটা একটা হোমওয়ার্ক। এইচডব্লিউ নাম্বার 2। এই 91 এর বাইনারি মান কত, এটা বের করবা, বের করে দেখবা যে কোনটা আনসার হয়। আচ্ছা, এটাও সেম। এই যে বাইনারি 12 আছে ডেসিমেলে, এর সমকক্ষ বাইনারি কোনটি? এটাও হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক নাম্বার 3। হোমওয়ার্ক নাম্বার 3 একদম ইজি ভাইয়া। হ্যাঁ, এগুলাই আসে পরীক্ষায়। দেখো আমরা পড়ার সময় হয়তো আমাদের একটু কঠিন লাগে, মানে আইসিটি বিষয়টা কি, তুমি যখন পড়বা তখন তোমার কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু তুমি যদি পড়াটা কমপ্লিট করতে পারো, একটু কষ্ট করে কমপ্লিট করতে পারো, তাহলে তোমার ইজি। কষ্ট ছাড়া আসলে কেষ্ট মেলে না। তুমি যদি নিজেকে অজুহাত দেও, তাহলে তুমি উঠে আসতে পারবে না। তুমি চিন্তা করবা যে দেখো হৃৎপিণ্ড আছে না আমাদের, এই যে এখানে হার্ট আছে না, হার্ট কি কখনো থামে? তুমি ঘুমায় যাও, তুমি খাও, তুমি শান্তি করো, রিল্যাক্স করো, কিন্তু এই হার্ট কখনো রিল্যাক্স করতে পারে না। এই হার্টে সবসময় কাজ করতে হয়। সবসময় যদি সে কাজ না করতো, 1 সেকেন্ডের জন্য যদি সে থেমে যেত, তাহলে তুমি মারা যাইতা, তুমি থেমে যাইতা, তোমার জীবন থেমে যাইত। কিন্তু এই হার্ট থামে না, বিদায় তোমার জীবন চলতেছে। তুমি নিজেকে তোমার বাবা মায়ের, তোমার পরিবারের, তোমার চারপাশের মানুষের, তোমার সাপোর্টিভ ব্যক্তিদের, তোমার কল্যাণকামী ব্যক্তিদের, শুভাকাঙ্ক্ষীদের হৃৎপিণ্ড মনে করবা। এতে তাদের হৃৎপিণ্ড যখন তুমি মনে করবা, তোমার বাবা মায়ের হৃৎপিণ্ড তুমি, মানে তুমি থেমে গেলে তোমার বাবা মায়ের স্বপ্ন থেমে যাবে, তোমার স্বপ্ন থেমে যাবে, তোমার শুভাকাঙ্ক্ষীদের স্বপ্ন থেমে যাবে, তোমাকে নিয়ে যারা আশায় বুক বাঁধছে, আমার মতো যারা শিক্ষক আছে, তাদের স্বপ্ন ভেঙে যাবে। তাই নিজেকে হৃৎপিণ্ডের মতো পরিশ্রমী করো, যে আমি এমন ভাবে পরিশ্রম করব যেন কারো স্বপ্ন ভেঙে না যায়, কারো জীবন থেমে না যায়, আমার বাবা মায়ের স্বপ্ন থেমে না যায়, এরকম ভাবে পরিশ্রম করো। আচ্ছা, তাহলে পরিশ্রমী হইতে হবে, বুঝছো? তুমি মেধাবী কম হও, মেধাবীরা সবসময় জিতে না, পরিশ্রমীরা সবসময় জিতে। তুমি আজকে পরিশ্রম করছো, দেখো আমার সাথে অনেক ফ্রেন্ড পরিশ্রম করছে, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, সে অনেক পরিশ্রম করছে, কিন্তু আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত
কোথাও তার চান্স হয় নাই। চান্স হয় নাই মানে তার লাইফ শেষ এমনটা না। সে দেখবা সে যে পরিশ্রম করছে এই পরিশ্রমের জন্য কোথাও না কোথাও সে ভালো করবে, সে কোনো না কোনো ক্ষেত্রে এগিয়ে যাবে। আল্লাহ পরিশ্রমীদেরকে কখনোই নিরাশ করে না বা হতাশ করে না। যদি পরিশ্রমীদেরকে আল্লাহ হতাশই করতো তাহলে এই পৃথিবীতে আস্তিক মানুষ থাকতো না, সবাই নাস্তিক হয়ে যেত। তাহলে পরিশ্রম আর মানুষ করতো না। পরিশ্রম করলে তুমি কোনো না কোনো একটা সাইডে সেটা সুফল পাবাই। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, বাবা পরিশ্রম করো, বাবা মায়ের স্বপ্ন পূরণ করো, নিজের স্বপ্ন পূরণ করো, দেখা হবে বিজয়। যেদিন সফল হবা সেদিন ভাইয়ার সাথে দেখা করবা। কেউ রাজশাহী ইউনিভার্সিটিতে যখন চান্স পাবা ভাইয়ার ক্যাম্পাসে আসবা, ভাইয়ার সাথে চা খাবা, টিএসসি তে তোমার সাথে দেখা করব, ঘুরবো, তোমার সাথে ছবি তুলবো। তাহলে দেখো পরের গুলা, সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? কোন সংখ্যা পদ্ধতি? এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে হয়তো। আচ্ছা এখানে আমি এটা বলে দিই যে এটা আমি বললাম হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177-এর পরের সংখ্যা কত? এটা যে পারবে সে ব্রিলিয়ান্ট, এটা যে পারবে সে ব্রিলিয়ান্ট। তার জন্য 100 করতালি, 100 ক্লেপ থাকবে। যাও 100 ক্লেপ দেবো একদম। এই 12 নাম্বারটা একটু আনসার করো, 12 নাম্বারটা আনসার করো দেখি কে পারে। কেমিস্ট্রি রাবিয়া খাতুন 12 সি যারা বলতেছো দেখি কি হয়। 12 অনেকেই গ বলছে, দেখি 12 গ হয় কিনা, এখনই উত্তর বলবো না। 12 গ যারা বলছো দেখি কি হয়। অনেকেই বলে দিছে যে 12 গ, দেখি 12 গই হয় কিনা, আসলে কি 12 গ হয় কিনা। 12 গ, 12 সি রাবিয়া খাতুন, 12 সি মাবিয়া উর্মি গ বলছে, দেখি গ হয় কিনা। দেখো আমি একটু অপশন গুলো টেস্ট করে বলে দিই, পরে আমরা অ্যাকচুয়াল নিয়মে আসি। দেখো বলছে এটা অক্টাল সংখ্যায় কত। অক্টাল মানে 0 থেকে 7 পর্যন্ত তুমি ইউজ করতে পারবা, 0 থেকে 7। তার মানে এখানে 8 ব্যবহার করতে পারবা না, 9 ব্যবহার করতে পারবা না। তাহলে দেখো এখানে 8 আছে, তার মানে এটা অপশনের উত্তর হবে না। এখানে 8 আছে, এটা উত্তর হবে না। তাহলে আমার থাকে দুইটা জিনিস, একটা হচ্ছে 270 আর একটা হচ্ছে 200। 270 আর একটা হচ্ছে 200। এখন দেখো 177-এর পরে কি 270 হয়ে যাবে? দেখো 177-এর পরে 178 হওয়ার কথা, মানে নর্মালি চিন্তা করলে 179 হওয়ার কথা, কিন্তু 8 এবং 9 হইতে পারে না, এগুলো হবে না। এরপরে 180 হওয়ার কথা, যেহেতু 8 হইতে পারে না এই জন্য 81, 82, 83 এগুলো একটাও হবে না। 90, 9 হইতে পারে না দিকে 90 হবে না। 91, 92, 93, 99 কোনোটাই হবে না। তাহলে হবে কত? 200। তাহলে আনসার কত? 200। এই হচ্ছে একটা টেকনিক। আরো একটা টেকনিক দেখাই, দেখো আমি সব মুছলাম, মুছার পরে আরো একটা টেকনিক দেখাই। দেখো আরো একটা টেকনিক, যে আমি বলছিলাম 177 এরপরে সংখ্যা কিভাবে আসে, ওই যে চক্রক্রমিকটা একটু মনে করো। চক্রক্রমিকটা যদি মনে করো তাহলে এখানে ছিল 0 1 2 3 4 5 6 7। এই 7 এর পরে যখন 0 হয়, 7 এর পরে কত হয়? 0 হয়। 0 হইলে আগের ঘরে 1 যোগ হয়, আগের ঘরে 1 যোগ হওয়া মানে 1 ঘর সামনে যাওয়া। তাহলে এই 7 সাথে 1 যোগ হলে 1 ঘর সামনে যাবে, 1 ঘর সামনে যাওয়া মানে 0 আসা। 0 আসলে আবার 1 ঘর সামনে যাবে, এই যে 200। এই যে 200। 12 গ। সবার জন্য একটা তালি, হ্যাঁ তোমাদের যারা পারছো সবার জন্য একটা করতালি। ভেরি গুড। ওকে, অক্টাল সংখ্যা পদ্ধতিকে বাংলায় কি বলে? দেখো অক্টালকে বাংলায় বলে অষ্টমিক। দশমিক চিহ্ন ছাড়া অংশকে কি বলে এইটা বলো। দশমিক চিহ্ন ছাড়া অংশকে কি বলে? যেমন আমি দেখছিলাম 297.37, এটা হচ্ছে দশমিকের অংশ। আর এটাকে কি বলে? পূর্ণাংশ। এটাকে কি বলে? পূর্ণাংশ। তাহলে এটার উত্তর হচ্ছে পূর্ণাংশ। এটার উত্তর হচ্ছে
পূর্ণাংশ। ভগ্নাংশযুক্ত সংখ্যার রেডিক্স পয়েন্টের বাম দিকে, তাহলে আমি একটা সংখ্যা লিখি, লিখলাম 37। সংখ্যার বাম দিকে, তাহলে বাম দিক কোনটা? এটা হচ্ছে ডান দিক, না সরি, এটা হচ্ছে বাম দিক নাকি, আর এটা হচ্ছে ডান দিক। তাহলে বাম দিকের অংশকে কি বলে? পূর্ণাংশ বলে। বাম দিকের অংশকে বলে পূর্ণাংশ। আর ডান দিকের অংশকে কি বলে? কেন যদি বলতো ডান দিক, তাহলে ডান দিকের অংশকে বলতাম ভগ্নাংশ। হেক্সাডেসিমেলের এটা রিলেক্সে কেন? এটা এফ এর পরের অংশ কত? এফ এর পরের সংখ্যা কত? হ্যাঁ, 7:30-এ কিন্তু ইংরেজি ক্লাস আছে, 7:30-এ ইংরেজি ক্লাস আছে। তাহলে এফ এর পরের সংখ্যা কত হয়? এই যে দেখো আমার চক্রক্রমিকটা মনে করো, 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ। এই এফ এর পরে ঘুরায় শূন্য আসে, তাহলে এফ এর পরে শূন্য আসে, শূন্য আসলে আগের করে এক যোগ হয়, তাহলে এখানে শূন্য ছিল, এক যোগ হয়ে 10, তো এটা আনসার হলো 10। এটা হোমওয়ার্ক। এখানে কোন সংখ্যাটি বড় এটা বের করে কোথায় দিবা, এটা কোথায় পোস্ট করবা তোমরা, এই হোমওয়ার্ক গুলা কোথায় পোস্ট করবা দেখো। রাজশাহীতে প্রচন্ড গরম, 2টা ফ্যান ছাড়া থাকার পরেও ঘেমে যাই। কোন সংখ্যাটি বৃহত্তম এটা বের করবা, কিভাবে বের করবা বলে দিব। এটা পারবা না। এটা পরের দিনের স্লাইড চলে আসছে, এটা আজকের হোমওয়ার্ক না, এটা বাদ, এটা বাদ, এটা ডিলিট করে দিই, এটা পরের দিনের। হ্যাঁ, এটা পরের দিনের স্লাইড, এটা পরের দিনের পড়া, আজকের পড়া এই পর্যন্ত। আজকের পড়া এই পর্যন্ত। বলো ক্লাস বুঝছো কিনা? ক্লাস বুঝছো কিনা বলো, ক্লাস কেমন লাগলো? একটু হোমওয়ার্ক গুলা করে ওই যে গ্রুপ আছে না তোমাদের এসএসসি 26-27-এর গ্রুপ, ওই গ্রুপে পোস্ট করবে, আমি পেজে পোস্ট করে দেবো গ্রুপের লিংক ক্লাস শেষ হওয়া মাত্রই পোস্ট করে দেব। রাজশাহীতে বৃষ্টি আছে, কিন্তু বৃষ্টি থাকলেও তোমার প্রচন্ড গরম লাগে, বৃষ্টির মধ্যেও প্রচন্ড গরম থাকে। আচ্ছা, ওকে। শরণ ভালো লাগছে, রাবিয়া খাতুন জি স্যার, ভাইয়া বুঝছি, অনেক ইজি, অনেক ভালো লাগছে। আচ্ছা, হোমওয়ার্ক কি দিলাম, হোমওয়ার্ক গুলা কে জানি দেখতে চাইলো, দেখো হোমওয়ার্ক গুলা যদি দেখাই, স্লাইড কিন্তু হোয়াটসঅ্যাপে পাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে স্লাইড পেয়ে যাবা। এই যে হোমওয়ার্ক নাম্বার 2, তাহলে হোমওয়ার্ক নাম্বার 1 কই গেল? হোমওয়ার্ক নাম্বার 1 ছিল এখানে, এই যে প্রথম হোমওয়ার্ক। হ্যাঁ, এই যে হোমওয়ার্ক নাম্বার 1, স্লাইড গুলা দিলেই বুঝবা। এই যে 98 কে বাইনারিতে রূপান্তর, এটা হচ্ছে হোমওয়ার্ক 1 নাম্বার হোমওয়ার্ক। এরপরে হোমওয়ার্ক দিলাম হচ্ছে কোথায়, হোমওয়ার্ক নাম্বার 1। এই যে হোমওয়ার্ক নাম্বার 2, এই কয়টা হোমওয়ার্ক আছে, যে এটা হোমওয়ার্ক নাম্বার 3, এই কয়টায়। হ্যাঁ, এই 3টা হোমওয়ার্ক করে জয়েন করবো। কারো ক্লাসে মন বসে না আপনার ক্লাসগুলো ছাড়া? কোয়েল নন্দী, গুড।
হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবো কিভাবে? এই তোমরা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও নাই? দেখো ক্যাপশনের মধ্যে দেখো কতগুলা লিংক দেওয়া আছে, ভিডিওর ক্যাপশনটাতে দেখো, ভিডিওটা যে হইতেছে এখানে ক্যাপশনে দেখবা, বা লাইভটা শেষ হইলে তুমি পরে পেজে যাবা, যা দেখবা যে পেজের মধ্যে যে জায়গায় লাইভ ক্লাসটা আছে ওইটার ক্যাপশনের মধ্যে অনেকগুলো লিংক আছে। এখানে যদি তুমি 27 ব্যাচ হও তাহলে 27 ব্যাচের লিংকে জয়েন করবা, 26 ব্যাচ হলে 26 ব্যাচের লিংকে জয়েন করবা। আচ্ছা তাইলে আজকের মতো এখানেই থাকলো। আজকে সন্ধ্যা 7:30 কিন্তু ক্লাস আছে, আজকে 7:30 ক্লাস আছে। দেখো আজকে সন্ধ্যা 7:30 ইংলিশ ক্লাস আছে, ইংলিশ ক্লাস আছে কিন্তু 7:30 ইংলিশ ক্লাস আছে। আবার আগামীকাল আগামীকালও কিন্তু আইসিটি ক্লাস আছে, আগামীকাল আইসিটি 3:30, আবার ইংলিশও আছে 7:30। এই হচ্ছে আমাদের আগামীকালকে রুটিন। আল্লাহ হাফেজ, ভালো থাকো। কালকে আমরা আবার নতুন আরেকটা রূপান্তর নিয়ে ক্লাসে আসবো। স্বপন ভাই সন্ধ্যায় ক্লাস নেবে, এই যে এই ক্লাসটা স্বপন ভাই নেবে, স্বপন ভাই নেবে, কোনো সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো যেন সুস্থ থাকে, আগামীকালকে আবার ক্লাসটা নিতে পারি। ধন্যবাদ সবাইকে।